এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। আর সন্ধ্যাকালীন আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন নিয়ে আমরা আজকে এসেছি। আজকে আমার সঙ্গে আমার অনুষ্ঠানে রয়েছে আমার সহকর্মী ডেস্ক পার্সন দীপ সরকার। দীপকে স্বাগত আমাদের এক্সপ্রেস অনলাইনে। ওর আজকে প্রথম এক্সপ্রেস অনলাইন। তো এক্সপ্রেস অনলাইনে আমরা প্রত্যেকদিন সাধারণত আঞ্চলিক বিষয় বা সামাজিক বিষয়, আমাদের জেলার ঘটনা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি এবং সমস্ত জেলার যে গুরুত্বপূর্ণ নিউজ, মানে সেদিনকার যে গুরুত্বপূর্ণ নিউজ, জেলায় যে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো, সেই সমস্ত নিউজ আপনাদের তুলে ধরি। আমরা তো সারাদিন সেগুলো দেখাতেই থাকি। সেই নিউজের আরও বিশ্লেষণ তথ্য একদম সরাসরি সেই জেলার রিপোর্টারের কাছ থেকে, আমাদের জেলার প্রতিনিধিদের কাছ থেকে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। সেই নিউজের একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যাকে বলে, সেগুলোকে আমরা চেষ্টা করি তুলে ধরার। আপনারাও ফোন করতে পারেন আমাদেরকে এই অনলাইন অনুষ্ঠানে, আপনারা সরাসরি যুক্ত হতে পারেন ফোনের মাধ্যমে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করতে পারেন আমাদের মাধ্যমে রিপোর্টারদের। এবং রিপোর্টারদের সঙ্গে আমরা আলোচনা করে চেষ্টা করি সেখানকার সমস্যার সমাধান কতটা করা যেতে পারে। এই যে সমস্যা, সারাদিন একটা ঘটনা একটা জেলাতে এত আলোড়ন সৃষ্টি করলো, তার ফলে কি ইম্প্যাক্ট পড়লো মানুষের, সাধারণ মানুষের, তাতে কি ক্ষতি, কি লাভ, কি সমস্যা, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেখানকার মানুষজন, সেই সমস্ত নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এইরকমই আজকেও আমার আলোচনা তাই। আর আমার অনুষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে আমার সহকর্মী দীপ। আর আজকেও আমরা কিন্তু বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকদিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আজকের দিনের যে গুরুত্বপূর্ণ খবর, সেই গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবো। তার সঙ্গে সেই খবরের বিশ্লেষণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যাকে বলে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমাদের রিপোর্টাররা সারা দিনের তাদের যে সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে থেকে তারা সারাদিন ধরে যে পরিস্থিতি এতক্ষণ ধরে লক্ষ্য রেখেছে, তা কিন্তু আপনাদের সামনে জানাবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীপ, তোমাকে একটা কথা বলি। কাটোয়া একটা নিউজ, 2-3 দিন আগের একটি ঘটনা, যে ধর্মতলায় এক ব্যক্তির ব্যাগ থেকে মুঠো মুঠো কার্তুজ উদ্ধার হয়েছে। এক ব্যক্তি, তিনি যাচ্ছিলেন কোথাও, আগে থেকে কিন্তু কলকাতা পুলিশের STF শাখার কাছে একটা গোপন খবর ছিল যে এখানে কোনোভাবে চোরাপাচার হচ্ছে এবং অস্ত্র চোরাপাচার হচ্ছে, আগ্নেয়াস্ত্র, এই সমস্ত কিছু নিয়ে। তারপরে সেই খবরের ভিত্তিতেই কিন্তু পুলিশের টাস্ক ফোর্স, যেটা কলকাতা পুলিশের STF শাখা, ধর্মতলায় একটা অভিযান চালায়। তারপর কিন্তু এক ব্যক্তিকে তারা সন্দেহ হয়, তাই তাকে তার আটক করে এবং তার ব্যাগে তল্লাশি চালিয়ে দেখা যায় যে মুঠো মুঠো কার্তুজ বেরিয়েছে তার ব্যাগ থেকে। এবং সেটা থেকে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি কিন্তু পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এক যুবক। তিনি কিন্তু এলাকায় বেশ একজন, রাজনৈতিকভাবেও তার একটা পরিচয় রয়েছে এলাকায়। এবং সব থেকে বড় কথা তোমাকে যেটা জানাবো, যার বাড়িতে এই যে যুবক গ্রেপ্তার হলো, তার বাড়ির লোক কিন্তু বিষয়টা জানতেনই না। যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই খবর যখন প্রকাশ্যে এসেছে, যখন আমরা প্রকাশ করেছি আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, তখন কিন্তু বাড়ির লোক জানতে পেরেছেন যে তাদের বাড়ির একজন সদস্য, সে কিন্তু এইভাবে আটক হয়েছে। কিন্তু বাড়ির লোক একেবারেই অবাক যে কিভাবে এই ধরনের ঘটনা হতে পারে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সেগুলোর পুরো বিশ্লেষণ অবশ্যই করব। আমাদের রিপোর্টার থাকবে, আমাদের সাংবাদিক থাকবে, ওখান থেকে সরাসরি বলবে সেখানকার কি পরিস্থিতি, তার বাড়ির কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয় নিয়ে। তার আগে এই সংক্রান্ত এই ঘটনা ঘটে যাওয়ার পর তার বাড়ির পরিস্থিতি ঠিক কি, তার এলাকার মানুষজন কি বলছে, এবং এই যেহেতু বললাম তোমাকে যে বিজেপির বা একটা বিরোধী দলের সঙ্গে এই যুবকের একটি দলাদলির ব্যাপার ছিল বা তিনি যুক্ত ছিলেন, সেই জন্য কিন্তু রাজনৈতিকভাবেও এই ঘটনা বেশ আলোড়ন ফেলেছে ওই যে ধৃত আটক ব্যক্তি তার এলাকায়, তার বাড়ির এলাকায়। তো আগে এই প্রতিবেদনটা দেখিয়ে নিই, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। কাটোয়া থেকে এই প্রতিবেদন অবশ্যই দেখাবো আপনাদের।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অস্ত্র পাচারকারী অস্ত্র নিয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছেছে বলে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই খবর অনুসারেই আগে থেকে ধর্মতলা বাস স্ট্যান্ডে সাধারণ পোশাকে ওঁত পেতে বসেছিল কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। রামকৃষ্ণ মাঝি নামে ওই ব্যক্তি বাস থেকে নামতেই তাকে ঘিরে ধরেন তারা। এরপর ওই ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া মুঠো মুঠো কার্তুজ। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মাঝিকে গ্রেপ্তার করেন আধিকারিকরা। তার কাছ থেকে প্রায় 120টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কেতুগ্রামে রামকৃষ্ণ মাঝি স্থানীয় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। সে বিজেপির কার্যকারী বুথ সভাপতি পদেও রয়েছেন। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, যেটা রামকৃষ্ণ মাঝি কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। যদিও পরিবারের দাবি, টাকার লোভে এমন কাজ করতে বাধ্য হয়েছে রামকৃষ্ণ মাঝি। নিশ্চয়ই পুলিশের কোনো লোকজন আছে সঙ্গে হলে তারা এরকম হবে কেন? ওরা কোনোদিন তো হয় না এরকম, কোনোদিন তো এরকম হয় না। আবার লোকজন থাকলে কে বা কার ইয়ে পড়েছে, কিরকম হয়ে গিয়েছে, এটাও তো জানতে হবে। ধৃতের কাছ থেকে একটি মেচেদার বাসের টিকিটও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত কোথা থেকে এত কার্তুজ পেল আর কাদের সে কার্তুজ পৌঁছে দিতে যাচ্ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই রামকৃষ্ণ মাঝি তিনি একটা সময় গ্রামের বিজেপির প্রাক্তন কর্মী ছিলেন। তিনি গোটা গ্রামের বন্দুক নিয়ে দাপাতেন বলেও জানা যাচ্ছে। কুলুন থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ। দেখো, যেমনটা দেখালো তোমাকে, কেতুগ্রামের এই যুবক, বাড়ির লোক কিন্তু বলছে যে টাকার লোভে এই কাজ হয়তো করতে বাধ্য হয়েছে। কিন্তু ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী বা তৃণমূল সদস্য বা তৃণমূল নেতৃত্ব যিনি আর কি, তিনি কিন্তু বলছেন যে ওর কিন্তু এটাই কাজ। ও নাকি একাধিকবার এই সমস্ত নানান কারণ নিয়ে অভিযুক্ত হয়েছে, নানান অভিযোগ রয়েছে ওর নামে থানায়। এই ব্যাপারটা কি, বিষয়টা কি, রাজনৈতিক দোলাচল, এগুলো তো হতেই থাকে। এই খবরটা বা এই নিউজটার বিস্তারিত বিশ্লেষণ আমরা জানবো। আমাদের ওই জায়গার প্রতিনিধি কাটোয়া থেকে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। যদি তাকে পাওয়া যেত অবশ্যই তার কাছ থেকে পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করতাম। কাটোয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার, তার কাছ থেকে জানবো পুরো বিষয়টি কি অবস্থা সেখানকার। শঙ্কু, এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত। তোমার কথা কোনোভাবে শোনা যাচ্ছে না। তোমার কথা কোনোভাবে আমরা শুনতে পাচ্ছি না। অবশ্যই থাকো, তুমি সঙ্গে থাকো, তোমাকে আবার নেব। যেমন দীপ তোমায় জানাই যে এই যে এত রাউন্ড কার্তুজ, তুমি দেখে থাকবে যে বিগত কয়েক মাস ধরে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে কিন্তু বারবার আলোড়ন সৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়। এবং যখন থেকে পেহেলগাঁও হামলা হলো তারপর থেকে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে বারবার করে কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে যাকে বলা যেতে পারে। তারপরেও কিন্তু রাজ্যের একেবারে কলকাতা, তুমি ভাবো ধর্মতলার মতো জায়গা যেখানে এত মানুষের সমাগম, সেই জায়গায় কিন্তু কার্তুজ উদ্ধার হলো এবং ব্যাগ থেকে, এবং বলা হচ্ছে মুঠো মুঠো কার্তুজ, 120 রাউন্ড কার্তুজ। তুমি ভাবতে পারছো এর কতটা এই একটা বিশাল একটা বড় খবর বলা যেতে পারে। আর অবশ্যই এই যে তাকে, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার যদি আমি বাড়ি দেখি, তার বাড়ি বলা হচ্ছে কেতুগ্রামে। সেখানে কিন্তু তার এলাকার এক নেতা বলছেন যে তার নাকি এটাই কাজ। এবার তার কি কাজ, সেখানকার এলাকায় তার কি পরিচিতি, সেটা অবশ্যই জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে কাটোয়া থেকে শঙ্কু কর্মকার, অবশ্যই তাকে যদি পাওয়া যেত। শঙ্কু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। তোমার কথা কোনোভাবে আমরা শুনতে পাচ্ছি না, কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে যে কারণে আমরা তোমার কথা একদমই শুনতে পাচ্ছি না। তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? কিন্তু আমরা কোনোভাবে তোমার কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, আবারও আসবো তোমার কাছে। যেমনটা ওকে আমাদের প্রতিনিধিকে যদি কোনোভাবে পাওয়া যেত, আমরা অবশ্যই এই নিউজের বিশ্লেষণ বা পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার চেষ্টা করতাম। কি হিসাবে এটা হলো, কেন এটা হলো। বাড়ির লোক বলছে তাকে নাকি টাকার প্রলোভন দেখানো হয়েছে। কে প্রলোভন দেখালো, কেন দেখালো? আর সব থেকে বড় প্রশ্ন, এতগুলো কার্তুজ, এইগুলো কিভাবে, কোনো নিরাপত্তা যে আমাদের রাজ্যে নেই সেটা দেখো পুরো স্পষ্ট এই নিউজের মাধ্যমে। যে বর্ধমানের কেতুগ্রাম থেকে সেই কার্তুজ ভর্তি ব্যাগ চলে গেল কলকাতার ধর্মতলা। সেখানে গিয়ে কিন্তু ধরা পড়লো
শেষ পর্যন্ত ধরা পড়েছে, আটক হয়েছে, সেটা তো পরের কথা, কিন্তু এত কার্তুজ এলো কোথা থেকে ওর কাছে, এবং ওই ব্যক্তি ওটাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন সেটাও একটা বড় প্রশ্ন। কোথায় পাচারের চিন্তা ছিল? আরেক জায়গায় বলা হয়েছে তার কাছে কিন্তু মেচেদার টিকিট পাওয়া গেছে, মেচেদা যাওয়ার বাসের টিকিট পাওয়া গেছে। তো সেক্ষেত্রে তুমি ভাবো যে মেচেদা মানে আমরা মেদিনীপুর, আর সেই ব্যক্তির বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে মেদিনীপুর, এই যে সংযোগ কার কাছ থেকে নিয়ে কার কাছে পাচার করছিল, কেন পাচার করছিল, এর মধ্যে কোনো রাজনৈতিক মাথা রয়েছে কিনা, থাকলে সেটা কে, এরকম একাধিক প্রশ্ন আসছে আমাদের সামনে। সেই সমস্ত প্রশ্ন আমরা করব যদি আবার আমাদের প্রতিনিধিকে ধরা যেত, তো আমরা জানতাম তার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে, কিভাবে এই ঘটনা ঘটলো এবং কিভাবে সে এতগুলো কার্তুজ নিয়ে সে জায়গায় পৌঁছালো। এবং দেখো, তুমি সব থেকে বড় কথা, তুমি তো বাড়ির লোকদের দেখলে, বাড়ির লোকেদের কথা তুমি শুনলে, একেবারেই নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানে ওই ব্যক্তি বলেই মনে হলো সেটাই। এবং আমরা ছবিও দেখলাম, তিনি পেশায় একজন গাড়ির চালক এবং বিজেপি যুব মোর্চার একজন নেতা, এলাকায় বিজেপি যুব মোর্চার নেতা, এমনটাই কিন্তু বলছেন ওই এলাকার তৃণমূল নেতৃত্ব যিনি রয়েছেন, তিনি এই কথাটাই বলছেন যে এলাকায় কিন্তু বেশ পরিচিত নাম, এবং তাকে একাধিকবার একাধিক অভিযোগে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সেখানে কিন্তু এবার জানবো এই মানে ওখানকার পরিস্থিতি ঠিক কেমন। শঙ্কুকে আবারও পেয়েছি আমরা, কাটোয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে শঙ্কু কর্মকার, তার কাছ থেকে বিস্তারিত জানবো এই ঘটনা সম্পর্কে। শঙ্কু, এক্সপ্রেস অনলাইনে তোমার স্বাগত জানাই আবারও। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। শঙ্কু, প্রথমেই যে প্রশ্নটা আসবো, যে বারবার করে বলা হচ্ছে বিজেপি এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে, বিপুল পরিমাণে কার্তুজ নেই, আগে তুমি পুরো ঘটনাটা বলো যে ঠিক কি পরিস্থিতি, কিভাবে এগুলো হলো। হ্যাঁ, দেখো, কালকে যেমন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ যখন ধর্মতলা থেকে রামকৃষ্ণ মাঝি বলে এক যুবককে আটক করে, তাকে তার কাছ থেকে প্রায় 100-র উপরে কিন্তু কার্তুজ উদ্ধার করে এসটিএফ, এবং তারপর কিন্তু তাকে নিজেদের কাস্টডিতে নিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ সংস্থা। এছাড়াও কাল আমরা তাদের পরিবারের কাছে বা তাদের এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম বিষয় জানার জন্য। আমরা যেটা জানতে পেরেছি বা পরিবারের পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে যেটা জানা গিয়েছে, এই যে রামকৃষ্ণ মাঝি কিন্তু পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চলের কুলন গ্রাম, সেই কুলন গ্রামের কিন্তু বাসিন্দা। এই রামকৃষ্ণ মাঝি কিন্তু পেশায় একজন গাড়ি চালক, তার একটি ছোট হাতি গাড়িও রয়েছে, এবং সেই গাড়িতেও তিনি ব্যবসা করতো বলে জানা যাচ্ছে। তাছাড়াও জানা যাচ্ছে যে এখানকার যে তৃণমূলের যে অঞ্চল প্রেসিডেন্ট, তিনি সেটা দাবি করছেন বা অভিযোগ করছেন যে এই রামকৃষ্ণ মাঝি কিন্তু বিজেপির একটা সক্রিয় কর্মী ছিল। এই কার্তুজে ছাড়াও নানা রকম মাদকের ব্যবসাও এই রামকৃষ্ণ মাঝি করতো বলে জানাচ্ছে। তাছাড়াও কিছুদিন আগে, বছর দুয়েক আগেও এই রামকৃষ্ণ মাঝির নামে একটা ধর্ষণের মামলাও হয়, যার জন্য কিন্তু এই রামকৃষ্ণ মাঝি 42 দিন থেকে 40 দিনের কাছাকাছি জেলও খেটেছিল বলে অভিযোগ করছে। কিন্তু সব অভিযোগই তো অস্বীকার করছে পরিবারের লোকজন, বলছে এরকম এই ধরনের কোনো বিষয়ই ঘটেনি। ওনার স্ত্রী যে কথা বলেছেন যে আমি কিছু জানতামই না, এই ধরনের কোনো বিষয়ই ঘটেনি, হয়তো কোনোভাবে টাকার লোভ দেখিয়ে তাকে এই কথা বলা হয়েছে। এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, দেখো, আমরা যখন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি সেই সময় কিন্তু তার স্ত্রী যেগুলো জানান আমাদেরকে, যে এই রামকৃষ্ণ মাঝির যে বোলেরো গাড়িটি আছে সেটি কিন্তু ব্যাংক থেকে ঋণ করা, সেই ঋণ পরিশোধ করার জন্য তার কাছে 1000 টাকার মতো শর্ট পড়ে। সেই টাকা লোকের কাছে থেকে ধার চেয়েও সে পায়নি, যার জন্য এই টাকার প্রলোভনেও কিন্তু সে এই কাজ করতে পারে বলে তার স্ত্রী যেটা জানাচ্ছে। আর তা না হলেও কেউ তাকে এই টাকার লোভ দেখিয়ে ফাঁসিয়েছে বলে মনে করছে কিন্তু তার পরিবারের লোকজন। কিন্তু স্থানীয়দেরকে মানে তার এলাকার বা প্রতিবেশীদের কাছে তার ইমেজ কি রকম, মানে তাকে কিভাবে চেনে? রামকৃষ্ণ মাঝি কিভাবে পরিচিত এলাকায়? বলা হচ্ছে যে তিনি যুব মোর্চার একজন সক্রিয় নেতা, বিজেপি যুব মোর্চার। সেক্ষেত্রে এই যে ঘটনা, তার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা, এবং বারবার করে অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি যিনি রয়েছেন, তৃণমূলের যিনি সদস্য, তিনি বলছেন যে ওর সাথে নাকি এরকম ঘটনা বারবার হয়েছে, বারবার ওর নাম জড়িয়েছে, তারপরেও কিন্তু পুলিশ কোনো কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি এবং প্রতিবেশীরা কি বলছেন?
দেখো প্রতিবেশীরা সাধারণত এই যে রামকৃষ্ণ মাঝি, সেই রামকৃষ্ণ মাঝির সঙ্গে সেরকম ভাবে খুব একটা ঘনিষ্ঠ মেলামেশা কিন্তু প্রতিবেশীদের ছিল না। রামকৃষ্ণ মাঝির বাড়ি কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে মাঠের কাছাকাছি, যেখানে কিন্তু খুব একটা আশেপাশে বাড়ি বা পরিবেশের প্রতিবেশী বলে সেরকম কেউ ছিল না, যার জন্য কিন্তু তার সঙ্গে খুব একটা বেশি মেলামেশা কিন্তু করতো না গ্রামবাসীরা। আর তাছাড়াও যে আমাদের যে অভিযোগটা রামকৃষ্ণ মাঝি উঠছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বিজেপির 4 নম্বর মন্ডল সভাপতি, তার কিন্তু দাবি যে এই রামকৃষ্ণ মাঝি এখনো পর্যন্ত তার যে মন্ডল সভাপতি হওয়ার পর থেকে রামকৃষ্ণ মাঝি কিন্তু কোনোভাবেই বিজেপির সঙ্গে যুক্ত নয়। এর আগে সে কি করেছে সে নিয়ে তিনি জানেন না, এবং রামকৃষ্ণ মাঝি আচ্ছা, যখন বলছেন যিনি বলছেন যে বিজেপির সঙ্গে যুক্ত না, আমরা আমাদের প্রতিবেদনে যে ছবি দেখিয়েছি সেই ছবিতে রামকৃষ্ণ মাঝি একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ির পিছন দিকে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির পতাকা দেওয়া ব্যাচ রয়েছে। সেক্ষেত্রে এটা কতটা সত্য? মানে উনি বলছেন, যিনি রয়েছেন সভাপতি বিজেপির, তিনি বলছেন যে যুক্ত নয়, কিন্তু প্রতিবেশীরা কি বলছে বা স্থানীয় মানুষ কি বলছে, কি আদৌ বিজেপির সাথে যুক্ত কি যুক্ত নয়? দেখো এই কথা পরিষ্কার, কারণ তার পরিবার থেকে বলা হয়েছে যে রামকৃষ্ণ মাঝি সে কিন্তু বিজেপি পার্টি করতো বলি কিন্তু পরিবার থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে গাড়ির কথা তুমি বললে, দেখো মিটিং মিছিলে কিন্তু সেই গাড়ি সে কিন্তু তার যে বোলেরো গাড়ি আছে সেই গাড়ি কিন্তু ভাড়া দিত বা সেই গাড়ি নিয়ে যেত মিটিং বা মিছিলে, সেখানে কিন্তু সে কিভাবে ছবি তুলেছে বা না তুলেছে সেই বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট বিজেপি নেতা কিন্তু কিছুভাবে বলতে চায়নি। 4 নম্বরের যে মন্ডল সভাপতি তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই কাজের সঙ্গে বা রামকৃষ্ণ মাঝির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আর পরিবারের তরফ থেকে পরিবারের তরফ থেকে যেটা তার স্ত্রী যেটা জানিয়েছেন যে তার নামে যে এই যে অসামাজিক কার্যকলাপ যেগুলো করা হচ্ছে বা তার সম্বন্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। আরেকটা প্রশ্ন তোমার কাছে আসবো, দেখো সামনেই যে নির্বাচন রয়েছে তার মধ্যে আমরা দেখেছি রাজ্যের একাধিক জেলায় কিন্তু এভাবে আগ্নেয়াস্ত্র তৈরি মানে উদ্ধার হচ্ছে এবং তার সাথে গ্রেপ্তারের সংখ্যাও বেশ বাড়ছে এবং প্রত্যেক দিন এই ধরনের ঘটনা আমরা দেখছি একাধিক জেলায়। সেক্ষেত্রে এই যে ঘটনা, এই যে ব্যক্তি গ্রেপ্তার হলেন এবং মুঠো মুঠো কার্তুজ প্রায় 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তার কাছ থেকে, সেক্ষেত্রে রাজনৈতিক মহলে কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বা সেক্ষেত্রে কি পরিস্থিতি সেখানকার? দেখো একদমই, সেই যখন রামকৃষ্ণ মাঝি যখন এসেরা থেকে ধর্মতলায় যে কার্তুজ নিয়ে এসেছিল সেই কার্তুজ কোথায় নিয়ে যাচ্ছিল, কাকে পাচার করছিল, এই বিষয়ে পুরো তদন্ত কিন্তু শুরু করেছে কলকাতা পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স সেই টিম। এবার সেই তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না যে এর পেছনে কাদের হাত রয়েছে বা কারা জড়িত রয়েছে সেই বিষয় নিয়ে। একেবারেই তুমি এর আপডেট রাখো এবং আপডেট অবশ্যই আমাদের পাঠাতে থাকো, আমরাও দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত আপডেট গুরুত্বপূর্ণ খবর। অবশ্যই সঙ্গে থেকো, আবারও তোমাকে সঙ্গে নেব। অনেক ধন্যবাদ শঙ্কু তোমাকে। কাটোয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার, বিস্তারিত জানালেন এই বিষয় সম্পর্কে কি এবং এই যে রামকৃষ্ণ মাঝি তিনি যে গ্রেপ্তার হয়েছেন, তিনি যে বিজেপি যুব মোর্চার একজন সক্রিয় নেতা, তার পরিবার স্বীকার করছে। সব থেকে অবাক লাগছে, তুমি ভেবে দেখো, পরিবার স্বীকার করছে কিন্তু দল বলছে যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে কিছু বলার নেই যে কি জায়গায় দাঁড়িয়ে। এবং নিরাপত্তার ব্যবস্থা গিয়ে বলতে গেলে তো বারবার করে একটা মানুষের নামে অন্ততপক্ষে যেমনটা অভিযোগ করেছে সেখানকার তৃণমূল নেতৃত্ব, যে একাধিকবার তার নামে অভিযোগ হয়েছে থানায়, সে তাকে নাকি জেলেও নিয়ে যাওয়া হয়েছে, অনেক দীর্ঘ কয়েক মাস তিনি জেলেও থেকেছেন, তারপর পুলিশ ছেড়ে দিয়েছে এবং তারপর তিনি এরকম আবার একটা কাজ করার একটা আর কি ক্রাইম যাকে বলে ক্রাইম করার সাহস পেয়েছেন। তুমি বুঝতে পারছো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানে নিরাপত্তা তো নেই, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে এবং অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের STF শাখা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পর এর পিছনে কারা জড়িত, কেন তিনি এত বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে একটা প্রাইভেট ট্রাভেল করছিলেন এবং একটা যাত্রীবহ বাসে যাচ্ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সমস্ত বিস্তারিত আরও জানবো, জিজ্ঞাসাবাদ চলছে, সেই জিজ্ঞাসাবাদ চলুক, তার পরিপ্রেক্ষিতে কি নিউজ আসে বা কি আপডেট আমরা পাই সেই হিসাবে আবার আপনাদেরকে এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা আপডেট দিতেই থাকবো। দীপ, তুমি এবার একটু অন্যদিকে যাই, একটু বাঁকুড়ার দিকে যাই। বাঁকুড়াতেও কিন্তু একটা বড় ইনসিডেন্ট আমরা বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে তুমি জানবে যে বেশ কয়েক বছর আগে প্রায় অনেক জায়গাতেই আমরা এগুলো শুনেছি যে এলাকায় শিল্প অর্থাৎ
কারখানা তৈরি হবে, যার ফলে এলাকার ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান হবে। সেজন্য কিন্তু অনেক কৃষকই নিজেদের জমি সরকারকে বা কোনোভাবে কোথাও মানে কোনো যে সংস্থা তৈরি করতে চেয়েছেন বড় কারখানা, সেখানে কিন্তু দান করেছেন, এবং খুব কম টাকায় হোক বা সেটা একটা আলাদা বিষয়, কিন্তু দান করেছেন। কি কারণের জন্য দেওয়া হয়েছে? কারণ এখানে একটা কারখানা তৈরি হবে, সেখান থেকে অনেক কর্মসংস্থান হবে, এলাকার শিক্ষিত যুবক যুবতীরা এবং প্রচুর মানুষের একটা কর্মসংস্থান হবে। এবং তুমি জানো যে এলাকায় যদি একটা কারখানা তৈরি হয়, সেক্ষেত্রে সেই কারখানাকে কেন্দ্র করে কিন্তু সেখানকার আর্থিক যে ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু অনেক উন্নতি হয়। তো সেই হিসাবেই দিয়েছিলেন। কিন্তু তোমাকে বলি, 10 বছর আগে দেওয়া একটা জমি, যে জমিতে একেবারে মানে আইনিভাবে কিন্তু বলা হয়েছে সেখানে সেই জমিটা নেওয়াই হয়েছে কেবলমাত্র শিল্প বা কারখানা তৈরি হবে বলে, কিন্তু দেখা যাচ্ছে 10 বছর পরে ওই জমিটায় প্রমোটারি রাজ চলছে এবং জোর কদমে চলছে। আগে একটা আমাদের প্রতিবেদন রয়েছে, দেখাই আগে তোমাকে, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখাবো সেই প্রতিবেদন। শিল্পের জমিতে প্রমোটারি নয়, শিল্প হোক দাবি নিয়ে আন্দোলনে নামছে রাজনৈতিক দল ও কৃষকরা। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দেশবাদে শিল্পের নামে অধিগৃহীত জমিতে প্রমোটারি শুরু হওয়ায় গুঞ্জনে সরগরম রাজনৈতিক মহল এবং কৃষক সমাজ। বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিযোগ করেছেন, শিল্পের নামে নেওয়া জমিতে তৃণমূলের মদতে প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্লট, এবং সেই প্লট বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ। জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে, তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে, কিন্তু এই সরকার, এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি প্লট করে করে বিক্রি করছে। আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন, অথবা শিল্প হোক। এদিকে পাল্টা অবস্থান নিয়েছে শাসক দল। আমি যা খবর পেয়েছি তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয়। আমরাও চাই ওখানে শিল্প তৈরি হোক, অন্য কোনো প্রমোটারি ব্যবসা এখানে করতে দেওয়া হবে না। এটা আমরা পূর্ব নির্ধারিত, আমাদের আগামী কাল থেকেই এই আন্দোলনটা চলবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে জমি দেওয়া কৃষকরাও ক্ষুব্ধ। তাদের অভিযোগ, শিল্পের স্বার্থে কর্মসংস্থানের আশায় কম দামে জমি ছেড়ে দিয়েছিলেন তারা। এখন সেই জমিতে শিল্প না হয়ে চড়া দামে প্লট বিক্রি করে দেওয়া মেনে নেওয়া যাবে না। শিল্পের স্বার্থে আমরা জমিগুলো দিয়েছি, শিল্প হোক, শিল্প হলে আমাদের কোনো আপত্তি নেই। আর এখানে খাস ল্যান্ড অনেক আছে, এমন কিছু আমার কাছে কাগজপত্র আছে যে কাগজপত্র দেখা যাবে যে ওদের তো দূর থাকে, ওদের কোনো বাবা পর্যন্ত পারেনি রেজিস্ট্রি করতে, সেরকম ধরনের রেকর্ড আমার কাছে আছে এবং আমাদের নিজেদের নামে রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো আমাদেরকে ওরা দেখাতে পারবে না। তবে এই ব্যাপারে মুখ খুলতে চাইনি ওই জমির প্রমোটারিং এর দায়িত্বে থাকা ব্যক্তি। হবে প্রমোটিং আসবেন, পরিষ্কারটা কি জন্য করা হচ্ছে? ঝোড় জঙ্গল হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন তার জায়গা সে পরিষ্কার করছে। রাজেন্দ্র কুমার মোদী পরিষ্কার করে নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছে। স্থানীয়দের দাবি, জমিতে শিল্প স্থাপন না হলে জমি ফিরিয়ে দিতে হবে, নতুবা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জমিদাতারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যেমনটা দেখলে তুমি, শিল্পের জন্য দেওয়া জমি সেটা কিন্তু প্রমোটারি রাজ হচ্ছে, প্রমোটারি রাজ হয়ে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। যারা জমি দিয়ে দিয়েছিলেন তারা কিন্তু বলছেন কেবলমাত্র শিল্প হবে সেই ভেবেই দিয়েছি, এবং এখন যখন দেখছেন যে এই অবস্থা, তখন কিন্তু তারা প্রতিবাদ করেছেন। এখানে আরও একটা আসবো, এখানে কিন্তু প্রথম আমরা যে বক্তব্য শুনিয়েছিলাম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর আমরা বক্তব্য শুনিয়েছিলাম, উনি কিন্তু বলেছিলেন যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে বৃহত্তর আন্দোলনে নামবো। আগে বিস্তারিত জানি এই বিষয়টা কি। বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মানিক কর্মকার, তাকে যদি পাওয়া যেত তাহলে অবশ্যই জানতাম তার কাছ থেকে বিষয়টা, যেখানে শিল্পের জন্য নেওয়া জমিতে প্রমোটারি রাজ হচ্ছে। বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মানিক কর্মকার। মানিক, এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত। সরাসরি তোমার কাছে যে প্রশ্নে আসবো, শিল্পের জন্য দেওয়া জমি, সেই জমিতে 10 বছর ধরে কোনো শিল্প তৈরি হয়নি, কোনো কারখানা তৈরি হয়নি। আমরা যেটা শুনলাম, সার কারখানার জন্য জমি দিয়েছিল এলাকারই কিছু মানুষজন, কিন্তু সেখানে আজ দেখা যাচ্ছে সেটা প্রমোটারি রাজ করে প্লট তৈরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি, আগে বিস্তারিত ঘটনাটা বলো আমাদের, কি পরিস্থিতি সেখানকার? প্রথমেই বলে রাখি যে বিগত কয়েক বছর আগে এলাকার চাষিরা তারা তাদের এলাকার উন্নয়নের জন্য নিজেদের জমিগুলো তারা কম দামে বিক্রি করেছিলেন, এবং তারা চেয়েছিলেন যে এলাকায় শিল্প হোক, শিল্প হলে তাদের একটা ভবিষ্যৎ সম্ভাবনা থাকবে, এলাকার অনেক যুবক যুবতী কাজ পাবে, এই আশা নিয়ে তারা জমি দিয়েছিলেন। এবং দীর্ঘদিন থাকার পর যে সংস্থা অর্থাৎ সারদা সার ফার্টিলাইজার কোম্পানি
তারা ব্যবসা করার জন্য এগিয়ে এসেছিলেন এবং কিছুদিন চালার পর তারা অটোমেটিক বন্ধ করে দেয় এবং দীর্ঘদিন পড়ে থাকার পর এলাকার বেশ কিছু সুযোগ সম্মানী প্রমোটাররা তারা তাদের জায়গা গুছিয়ে নেওয়ার জন্য তারা অলরেডি তারা প্লট করতে শুরু করে। এক্ষেত্রে এলাকার বেশ কিছু নেতা অর্থাৎ বিজেপির তরফ থেকে জানানো হয় যে আমরা দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকা জমিতে তারা শিল্প চায়, শিল্পর জন্য তারা সাধারণত তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেন বলবো, মানে ওই জমিটা তো শিল্পের জন্যই দেওয়া হয়েছিল, কারখানা তৈরি করার জন্যই দেওয়া হয়েছিল, কেন হলো না? সেক্ষেত্রে প্রশাসন কি করছিল? একটা সরকারি খাস জমি যেখানে একজন জমিদাতা বলছেন যে এখানে কিন্তু এটা কিন্তু খাস জমি, তার নথিপত্রও রয়েছে, তারপরেও সেখানে তৈরি হলো না এবং প্রশাসন কোনো জানতেই পারলো না, কোনো খোঁজ খবর নেই তাদের কাছে। এক্ষেত্রে বলে রাখি যে প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সজাগ ছিল না, তার কারণ দীর্ঘদিন পড়ে থাকা অবশ্যই প্রশাসনের নজরে এড়িয়ে তারা এইভাবে তারা তাদের জমি প্লট তৈরি করার জন্য এগিয়ে এসেছিলেন। এলাকার মানুষ যখন জানতে পারে যে জায়গাগুলো অলরেডি প্রমোটাররা তারা তাদের ডজার দিয়ে অলরেডি লেবেল শুরু করে তারা প্লট হিসেবে ব্যবহার করতে চাইছে, তখন এলাকার মানুষজন এবং বিজেপির যে একেবারেই রুখে দাঁড়ায়, তারপর তারা আন্দোলন নামার জন্য হুঁশিয়ারি দেয়। তখন এলাকার বেশ কিছু চাষিও তাদের সাথে সংঘবদ্ধ হয়। এক্ষেত্রে তৃণমূলেরও অনেকে যারা নেতৃত্বে আছেন তারাও দাবি করছেন যে এলাকার শিল্প হোক। আচ্ছা, তাহলে এই যে প্রমোটারি রাজ চলছে, যার নামে অভিযোগটা উঠছে, রাজেন্দ্র কুমার মোদী এই ধরনের কোন একটা নাম একজন করলেন তার নামে, তো তার সঙ্গে তাহলে শাসক দলের কোনো যোগাযোগ নেই? তাহলে শাসক দল কোনোভাবে প্রোটেস্টও করলেন না, শুধুমাত্র এই জমি দাতারাই গিয়ে বলছেন যে আমাদের দেওয়া জমিতে শিল্প না হয় আপনারা কেন প্রমোটারি করছেন? শাসক দল তো বলছে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এক্ষেত্রে শাসক দলকে আমরা প্রশ্ন করলে তারা এড়িয়ে যাচ্ছেন, তারা আমাদের সরাসরি ভাবে কোনো কিছু বলতে চাইছেন না। একেবারেই, তার মানে ওরা নিজেরাও স্বীকার করতে চাইছেন না যে আদৌ তার সাথে কোনো যোগাযোগ রয়েছে নাকি যোগাযোগ নেই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে প্লট তৈরি করার, কিন্তু বলছেন এখানে কিছুই হচ্ছে না, শুধু জঙ্গল সাপ হচ্ছে। শুধু জঙ্গল সাপ হলেই কি মানুষের মধ্যে এত আলোড়ন হয় যে যদি জঙ্গল সাপ হওয়ারই থাকে তাহলে সেটা আগে কেন হলো না? মানে এখন যখন 10 বছর আগে দিয়ে দেওয়া হয়েছে সেই জমিতে, সেখানে কর্মসংস্থানের জন্য শিল্প বা একটা কারখানা হওয়ার কথা, সেখানে এই পরিস্থিতি। ঠিক একদমই ঠিক তাই। এলাকার মানুষের সেই একই প্রশ্ন যে দীর্ঘদিন পড়ে থাকা তাদের কারো নজর না যাওয়ায় এতদিন হঠাৎ তারা প্রমোটার রাজ্যে এগিয়ে এলেন এবং এলাকার প্রশাসনই বা কি করছেন, তারাই বা কেন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছেন না? ব্লক সভাপতি তো বললেন যে উনি বিষয়টাই জানেনই না, এবার খবর নেবেন, এবার খবর নেবেন। মানে এতদিন তিনি কোথায় ছিলেন, ঘুমিয়েছিলেন নাকি? তারা অবশ্যই কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে বেশ কিছু শাসক দল বা আদার বিভিন্ন দাপুটে নেতা বা অনেকের যোগসায় থাকতে পারে, এটা আমরা সরাসরি ভাবে তাদের কাছে জানতে পারছি না বা আমাদের সাথে ক্যামেরার সামনে তারা অনেকে আসতে চাইছেন না। আচ্ছা, আর একটা প্রশ্নে আসবো যে এখানে বিষ্ণুপুরে যিনি সাংসদ তিনি বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন যে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তো যেখানে এই জমি দাতারা যেখানে প্রশ্ন করছেন যে আমরা জমি দিয়েছিলাম শিল্পের জন্যই, সেখানে কিন্তু কারখানা হোক কর্মসংস্থান হোক, কেন প্রমোটারি হবে? তাদের সাথে কি কোনো রাজনৈতিক দলের সংযোগ রয়েছে? দেখো, এক্ষেত্রে সরাসরি ভাবে কেউ এই ব্যাপারে কিছু বলতে চাইছেন, মুখ খুলতে চাইছেই না। এলাকার বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু চাষিরা তাদের একটাই দাবি যে এলাকার শিল্প হোক। তারা এবং কি আরো দাবি করছে যে আরো যে খাস জমি আছে তারা প্রয়োজন হলে আরো তারা জমি দান বিক্রি বা দান করতে রাজি আছেন, তবু তাদের এলাকায় তারা শিল্প চাইছেন। মানে কর্মসংস্থান চাই, মানে এখন বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান চাই, এটাই তাদের শেষ কথা। এটাই শেষ কথা তাদের। তাহলে এতদিন যারা কর্মসংস্থানের জন্য বলছেন, যারা যে সমস্ত জমিদাতারা, যে এখন যখন প্লট হয়ে গেল বিক্রি হওয়ার একটা সম্ভাবনা বা দেখছেন যখন ওখানে প্রমোটারিরা চলছে, তখন এরা বলছেন যে এতদিনই বা তারা কি কোনোভাবে প্রশাসনের কাছে জানিয়েছিলেন যে খাস জমি, যে জমিটা দেওয়া হয়েছে শিল্প তৈরি করার জন্য, কারখানা তৈরি করার জন্য, সেখানে 10 বছর ধরেও প্রশাসন একদম মানে কি বলবো কোনো মানে নিরুত্তর, কোনো উত্তর নেই। তো সেখানে জমিদাতারা তখন কি কোনোভাবে জানিয়েছিলেন প্রশাসনকে যে এই জমি তো নেওয়া হয়েছিল, কিন্তু কেন আজও কাজ হচ্ছে না? এলাকার যারা চাষি আছে বা জমিদাতা আছে তারা অনেকে দাবি করেছেন যে আমরা দীর্ঘদিন প্রশাসনকে অনেকবার জানিয়েছি, জানিয়েও কোনো লাভ হয়নি বা প্রশাসন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি। বেশ, একেবারেই। কিন্তু বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য, কি বলছেন সাংসদ?
সাংসদ অর্থাৎ আমাদের যে বিজেপির সাংসদ রয়েছেন বাঁকুড়ার, উনি বলতে চাইছেন যে এলাকার জমি রয়েছে তারা এক শ্রেণীর শাসক দলের এক শ্রেণীর নেতার মদতে এই কাজ হচ্ছে তার দাবি, কিন্তু তারা বলছে যদি না এই জমি কোনো শিল্প না হয় তারা আরো সাধারণ চাষিদিকে নিয়ে বা এলাকার বিশিষ্ট জনসাধারণকে নিয়ে তারা বৃহত্তর আন্দোলন নামার জন্য হুঁশিয়ারি দিতে চাইছেন। একেবারেই। আচ্ছা, পুলিশ প্রশাসনের এক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? তারা কি আর কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কেউ কি তার কাছে কোনো অভিযোগ জানিয়েছে? এই বিষয়ে কোনো আপডেট রয়েছে? পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এ ব্যাপারে তারা কিছু জানেন না, তাদের কাছে কোনো অভিযোগও জমা পড়েনি। মানে কেউ কিছুই জানেন না, অথচ একটা সরকারি জমি, যে জমিতে শিল্প হওয়ার কথা, সেই জমি রাতারাতি বিক্রি হয়ে যাওয়ার প্রায় পর্যায়ে চলে এসেছে, প্রায় হয়েও হয়তো গেছে, সেটা তো পরের কথা, কিন্তু কেউ কিছু জানেন না। প্রশাসন জানে না, পুলিশ জানে না, স্থানীয় নেতৃত্ব জানে না, কেউ কিচ্ছু জানে না। খুব ভালো পরিস্থিতি, একদমই ঠিক তাই, একেবারেই। কিন্তু এর পরের পরিস্থিতিটি কি হয় অবশ্যই সেদিকে নজর রাখবে তুমি, সেই সমস্ত আপডেট আমাদের পাঠাবে। এবার তো নিশ্চয়ই প্রশাসন পর্যন্ত পৌঁছেছে, আশা করব প্রশাসনের কিছুটা হলেও সচেতনতা বাড়বে এবং এরপরে তারা ঠিক কি পদক্ষেপ নেয় সেদিকেও তাকিয়ে রয়েছি আমরা। আর সেই পদক্ষেপের কথা বা এই সংক্রান্ত এই খবরের উপর আর পরবর্তী আপডেট অবশ্যই তুমি আমাদের দিও মানিক। বাঁকুড়া থেকে ছিলেন মানিক কর্মকার, অনেক ধন্যবাদ তোমাকে মানিক। বাঁকুড়া থেকে ছিল মানিক কর্মকার আমাদের সঙ্গে। তুমি দেখলে কি পরিস্থিতি, মানে খাস জমি, যে জমি দেওয়া হয়েছে সেই জমি রাতারাতি প্রমোটারি রাজ হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, প্লট হয়ে, কেউ কোনো কিচ্ছু জানেন না, কেউ কিছুই জানেন না, কিছু বলার নেই। তুমি এই ধরনের নিউজ বা এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যের একাধিক জেলায় বারবার করে হচ্ছে, আমরা দেখাতেও থাকছি, কিন্তু এখানটায় থেকে একটা প্রশ্ন যে খুব অবাক লাগে, যে জমি 10 বছর আগে দেওয়া হয়ে গেছে, প্রায় আরও কয়েক বছর আগে, সেখানে এত বছর ধরে সেই সরকারি প্রকল্প কোনোভাবে হলো না। সরকারি কেন, যে কাজের জন্য জমিটা তারা দান করেছিলেন বা কম পয়সায় দিয়ে দিয়েছিলেন, সেখানে কোনো কিছুই হলো না, মানে নিরুত্তর, মানে সরকার চলছে, মানুষজন চুপ, কারোর কোনো বক্তব্য নেই। এরকম একটা পরিস্থিতিতে মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি বলা যেতেই পারে। তোমাকে আর একটা পরবর্তী একটা খবর দেখাই, আগে কিছু বলবো না, আগে তোমাকে দেখাই বর্ধমানের একটি খবর, আগে প্রতিবেদনটা দেখি তারপর আসছি আলোচনায়। বিরল অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের। যুবতীর পেটে প্রায় 1000 খানেক জল ভরা সিস্ট ছিল, এগুলো খুব সূক্ষ্মভাবে একটি একটি করে বের করতে হয়েছে, এমনটাই জানিয়েছেন ডাক্তাররা। 8 জন চিকিৎসকের একটি দল প্রায় 4 ঘন্টা ধরে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। যুবতী এখন সুস্থ রয়েছে, জানা গেছে হাসপাতাল সূত্রে। পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম, যেটা পেটের ভেতর আমাদের যে নাড়িভুঁড়ি আছে তাকে কভার করে একটা পাতলা ঝিল্লি বা পর্দা থাকে, সেটাকে বলি আমরা পেরিটোনিয়াম। সেই পেরিটোনিয়ামে গায়ে এরকম অজস্র জল ভরা বেলুনের মতো তৈরি হয়ে গোটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্যনালী থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে একদম চেপে দিয়েছে, সেই জন্যই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না। হাসপাতালের এইচওডি চিকিৎসক নিশীথ চন্দ্র কর্মকার, সার্জন প্রণব কুমার ঘোষ সহ 8 জন অভিজ্ঞ চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারের অংশ নেন। বর্ধমান হাসপাতালের এই অসামান্য সাফল্যে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো যেমনটা দেখালাম তোমাকে, হাইডাটিড সিস্ট বলছে, একটা নয় একাধিক সিস্ট ছিল ওই তরুণীর পেটে এবং একটা বিরল অস্ত্রোপচার, মানে প্রায় রাজ্যের মধ্যে মনে হয় দ্বিতীয় সম্ভবত, সেটাই জানবো আমাদের প্রতিনিধির কাছে। এটা একটা বিরাট সাফল্য, মানে মেডিকেল শাস্ত্রে কিন্তু একটা খুব বড় সাফল্য এবং অবশ্যই বর্ধমান মেডিকেল কলেজের জন্য এটা একটা খুব ভালো, মানে নতুন পালক মুকুটে যোগ হলো বলা যেতে পারে। 4 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে, তারপর কিন্তু সুস্থ তরুণী। মানে কি পরিস্থিতি আগে জেনে নি, তারপর একটা একটা করে প্রশ্নে আসছি বিস্তারিত। পূর্ব বর্ধমান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত কুরি। সঞ্জিত আমাদের জানাবে সেখানকার কি পরিস্থিতি হয়েছিল, সেখানে এখন রোগী কেমন রয়েছেন, সেই তরুণী কেমন রয়েছেন, কতটা সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ পেল, এই সমস্ত কিছু তথ্য নিয়ে পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জিত কুরি। এক্সপ্রেস অনলাইনে স্বাগত সঞ্জিত। ওয়েলকাম। বর্ধমান মেডিকেল কলেজের মুকুটে প্রায় একটা নতুন পালক জুড়লো আমরা বলতেই পারি, একটা বিরল অস্ত্রোপচার এবং তার সঙ্গে এতখানি সাফল্য, কি বলছেন ওখানকার চিকিৎসকরা? দেখো, বিষয় হচ্ছে গতকাল যখন ঘটনাটি ঘটেছে, আমরা যখন সুপারের সঙ্গে কথা বলেছি, সুপার জানিয়েছেন যে এই মাসের
মানে চলতি মাসের 2 তারিখে পেশেন্টটি আসে, পেশেন্টটি পূর্ব বর্ধমানেরই বাসিন্দা। সে যখন চিকিৎসার জন্য এসে তার শারীরিক অবস্থাটা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকরা ভেবে পাচ্ছিল না কি করবে এবং কি রোগ তার হয়েছে। মানে প্রাথমিক অবস্থায় যে দেখে বোঝা যায় না, মহিলা মানে যে মেয়েটি এসেছিল 18 বছর বয়স যুবতী, তার শারীরিক অবস্থাটা ছিল একদম মানে রোগা হয়ে যাচ্ছিল এবং পেটটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, মানে ফুলে যাচ্ছিল। এরপরে চিকিৎসকরা তারা চিকিৎসা করার পরে তারা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করায়, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করার পর তারা দেখতে পায় যে পেটের মধ্যে অসংখ্য প্রায় 1000-এর উপর তোমার ছোট ছোট বেলুনের মতো রয়ে গেছে, জল ভর্তি বেলুনের মতো রয়ে গেছে। সেইগুলোকে আবার তারা পরীক্ষা করে, মানে যে সমস্ত ছবি করা সেগুলো করার পরে এরপর তার সিদ্ধান্ত নেয় যে এই থেকে বার করতে হবে, তা নাহলে খাদ্য নালী সহ যে সমস্ত নাড়িভুড়িগুলো রয়ে গেছে পেটের মধ্যে সমস্তটাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে মেয়েটি খেতে পাচ্ছে না এবং শ্বাস নিতে তার ক্রমশ আস্তে আস্তে অসুবিধা হচ্ছে। এই কারণে একটা জটিল অবস্থার মধ্যে ছিল মানে এই রোগটা, প্রচন্ড জটিল অবস্থা, একদমই জটিল। ডাক্তার যেটা বলেছে এই ধরনের রোগ সাধারণত দেখা যায় না, এই ধরনের রোগ দেখা যায় শুধু মানে পশুদের পক্ষে সম্ভব দেখা যায়, যেমন কুকুর বলতে পারো, অন্যান্য পশুদেরকে দেখা যায়, কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় না, খুব বিরল। ঠিক আছে, এবং আমি তোমাকে প্রথমে বলেছি বর্ধমান জেলাতে প্রথম এবং রাজ্যের মধ্যে দ্বিতীয় বলে তারা দাবি করেছেন। এবার তারা যেটা বলছেন যে এই রোগটি কি থেকে হতে পারে, এই রোগটি আমরা যে স্যালাড খাচ্ছি, কাঁচা সবজি যেগুলো খাচ্ছে সেইখানে এক ধরনের লাভা, যেটা থেকে ওদের ভাষা বলা যায় ইচুনোকাস গ্যানোসিলিয়াস নামে যে লার্ভা থাকে, সেই লার্ভা থেকে এই রোগটি সৃষ্টি হয়। এবার লার্ভাটি কি হয় যে শসা বলো, গাজর বলো, এই যে স্যালাড গুলো আছে স্যালাডের গায়ে লেগে থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই না। এটা যদি খুব ভালো মতো পরিষ্কার করে না ধোয়া হয় তাহলে কিন্তু এটা খাওয়ার ফলে এই রোগটি দেখা দিতে পারে, যার ফলে এবার আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে। এই রোগটিকে তারা ট্রিটমেন্ট করার পরে কিন্তু তারা বাধ্য হয়েছে অপারেশন করতে এবং 4 ঘন্টার অপারেশন করেন। তারা ডাক্তারবাবু যেটা বলেছেন যে খুব রিস্কি অপারেশন, তার কারণ হচ্ছে যে মেয়েটি এত দুর্বল ছিল, তাকে যে অ্যানাস্থেসিয়া করা হবে সে গ্যারান্টি ফ্রি আনতে পারবে কিনা, সে যে তাকে ইনজেকশন হাই পাওয়ার ইনজেকশন দেওয়া হবে সেই ইনজেকশনটা সে নিতে পারবে কিনা, মানে এত চিন্তা ভাবনার পরেও খুব রিস্কে তারা কিন্তু এই অপারেশনটি করেছে এবং রীতিমতো সফল হয়েছে। মেয়েটি এখনো পর্যন্ত সুস্থ আছে। একেবারেই মানে কতজনের চিকিৎসকের দল মানে এই এত বড় অস্ত্রোপচার সফলভাবে করলেন? দেখো এইখানে যারা ছিলেন এটা 8 জনের চিকিৎসকের দল ছিল অ্যানেস্থেসিয়া নিয়ে। 8 জনের চিকিৎসক কিন্তু ক্রমশ মানে 2 তারিখের পর থেকে তারা কিন্তু প্রতিদিন একবার করে মেয়েটিকে ট্রিটমেন্ট করছে, দেখছে এবং তারা নিজেদের মধ্যে ডিসকাস করছে যে কিভাবে কি করা যাবে। আমি তোমাকে প্রথমে বলেছি যে মেয়েটির শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে তাকে যে অ্যানাস্থেসিয়া করবে, অজ্ঞান করবে, সে জ্ঞান সে ফিরিয়ে আনতে পারবে কিনা, বা তাকে যে হাই পাওয়ার ইঞ্জেকশন দেওয়া সেই ইঞ্জেকশন সে নিতে পারবে কিনা, এত কিছু চিন্তা ভাবনা পরে কিন্তু তারা মেয়েটিকে ট্রাভেলে নিয়ে এসছে কিছুটা। যখন এই ধরনের এই যে একটা ডিজিজ ধরা পড়লো তার কতদিনের মধ্যে এই অপারেশন হলো এবং সফল হলো? এটা কিন্তু তোমার 2 তারিখে যেহেতু মেয়েটি ট্রিটমেন্টের জন্য এসেছিল, তাকে পরীক্ষা করার পরে কিন্তু 4 তারিখ থেকে তার অ্যাডমিশন নিয়ে নিয়েছে। সেই থেকে কিন্তু তারা রীতিমতো ট্রিটমেন্ট চালাচ্ছে। প্রথমে বলেছি যেহেতু মেয়েটির শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত যে একটু সুস্থ না করেছে ততক্ষণ কিন্তু অপারেশনটা করা যাবে না, খুব রিস্কি। সেই কারণে কিন্তু এই কদিন তাকে রেখে অবজার্ভে রেখে তাকে ওষুধ খাইয়ে তাকে কিন্তু একটু সুস্থ করা হয়েছে, তারপরে কিন্তু অপারেশনটা করা হয়েছে। টানা ট্রিটমেন্টের মধ্যে ছিল এবং চিকিৎসকরা নিজেদের একদম নজরে রেখেছিলেন যাকে বলা যায়, তারপর তারা এই অস্ত্রোপচার করেন। তো মানে তার তরুণীর পরিবার কি বলছে? এত বড় অপারেশন তারপর এতটা সাফল্য, সুস্থ রয়েছেন উনি, কি বলছেন? তরুণীর পরিবার থেকে যেটা আমরা জানতে পেরেছি যে তারা যেটা বলেছে যে এই রোগটি কি এবং শারীরিক কোনো অসুবিধা কিন্তু মেয়েটি বুঝতে পারছিল না। যে মনে করো পেটে ব্যথা, মাথা ব্যথা, গা ব্যথা যেটা হয় পেটের মধ্যে কিছু, মানে আমরা সাধারণত জানি পেটে ব্যথা হয়, সেরকম কিন্তু ছিল না, নর্মালি ছিল, সামান্য একটু হয়, সেটা ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এতটাই যে অবস্থা সেটা বুঝতে পারছিল না তারা। কিন্তু ক্রমশ কি হচ্ছে যে মেয়েটি কিন্তু রোগা হয়ে যাচ্ছে, যা চেহারা ছিল তার থেকে একদম রোগা হচ্ছে এবং পেটটা প্রতিদিন মানে ফুলছে, ক্রমশ ফুলে চলেছে। একদম এটাই ছিল রোগের সিমটম, লক্ষণ। তারপর তারা চিকিৎসকের কাছে একদম কি সরাসরি বর্ধমান মেডিকেল কলেজে এসেছিলেন? হ্যাঁ, তারা সরাসরি বর্ধমান মেডিকেল কলেজে এসেছিল। তার আগে হয়তো কোথাও দেখিয়েছিল কিন্তু কোনো চিকিৎসক এই রোগটা ধরতে পারেনি।
কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ আসাতে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তারা বুঝতে পারেনি। তবে চিকিৎসকরা ভেবেছিল যে পেটের মধ্যে কিছু একটা আছে, কিন্তু কি আছে এটা দীর্ঘ পরীক্ষা করার পর কিন্তু বুঝতে পেরেছে এবং পরীক্ষাতে দেখতে পেয়েছে যে পেটে অসংখ্য প্রায় 1000-এর উপর ছোট ছোট জল ভরা বেলুনের মতো তার সারা নাড়ি বলো, ভুঁড়ি বলো এবং প্রত্যেকটি জায়গায় লাংসের লিভারে এটা কিন্তু পুরো জড়িয়ে আছে, যার ফলে মেয়েটি খেতে পারছে না এবং আস্তে আস্তে নিঃশ্বাস নিতে তার সমস্যা হচ্ছে এবং মলমূত্র ত্যাগ করতে তার সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু যেহেতু খেতে পারছে না তার ফলে আরো রোগা হচ্ছে, শরীরটা ভেঙে যাচ্ছে, দুর্বল হচ্ছে। এই ট্রিটমেন্ট চালানোর পথে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আচ্ছা, চিকিৎসকেরা কি বলছে? এত বড় অসাধ্য সাধন তারা করলো, তাদের কি বক্তব্য রয়েছে? দেখো চিকিৎসকরা বলেছে এই ধরনের পেশেন্ট যদিও বর্ধমানের সর্বপ্রথম এই ধরনের মানে অপারেশন হয়েছে এবং শুধু বর্ধমান জেলা তো আছে, রাজ্যের মধ্যে দ্বিতীয় বলে দাবি করছেন সুপার। তিনি বলছেন যে এই ধরনের পেশেন্ট সাধারণত পাওয়া যায় না, আসে না, কিন্তু এই প্রথম দেখা হয়েছে এবং প্রথমেই তারা অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা এতে খুব খুশি। দেখো এত বড় অস্ত্রোপচার, তার জন্য তো মানে পর্যাপ্ত পরিকাঠামোর দরকার ছিল, তাহলে সেই সমস্ত কিছু কি বর্ধমান মেডিকেল কলেজে ছিল নাকি বাইরে থেকে কোনো কিছু ভাবে কাউকে আনানো হয়েছে? এটা বলা যেতেই পারে যে বর্ধমান হাসপাতাল নিশ্চয়ই এরকম সব পর্যায়ে ছিল, তা নাহলে তারা নিশ্চয়ই রিস্ক নিত না। সেই কারণে তারা কিন্তু অস্ত্রোপচার করতে সফল হয়েছে এবং বর্ধমান হাসপাতাল আগে থেকে অনেক উন্নত হয়েছে আর তারা কিন্তু ট্রিটমেন্টের দিকেও বেশ উন্নত হয়েছে, এটা বলা যেতেই পারে বা বলা যাবেও। হ্যাঁ, মানে আশেপাশের অনেক জেলা থেকেই আমরা দেখি যে বর্ধমান মেডিকেল কলেজে আসছেন এবং অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। একদমই, 5টা বর্ধমান জেলা ছাড়াও পাশাপাশি আরো 5খানা জেলা, বাঁকুড়া, বীরভূম, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জেলা থেকে কিন্তু বর্ধমান জেলাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা আসছে, চিকিৎসা করছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছে। একেবারে মানে এই পরিস্থিতি চলতে থাকুক, বর্ধমান মেডিকেল কলেজ আরো উন্নত পরিকাঠামো হোক, মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আর এই ধরনের বিরল জটিল রোগ মানে তাড়াতাড়ি নির্মূল করার জন্য ডাক্তারদের এই যে পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। তোমার কাছে আর একটা একটু নিউজের আপডেটে আসবো। কয়েকদিন আগেই তুমি এটা আমাদের নিউজ পাঠিয়েছিলে যে সিবিআই হানা দিয়েছিলেন এক নামী চিকিৎসকের বাড়িতে কিডনি পাচার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে, তো সেই বিষয়ের আপডেট বা বর্তমান পরিস্থিতিটা একটু বলো। না দেখো, এখনো পর্যন্ত আপডেট তেমন কিছু পাওয়া যায়নি, কারণ চিকিৎসকের বাড়ির যে লোকেরা আছে তারা কিন্তু এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি বা এখনো পর্যন্ত বলছে না। আমরা আজকেও তাদের বাড়ির পাশাপাশি গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বাড়িটি পুরোভাবেই বন্ধ করে রাখা আছে। তোমার একটু এই সংক্রান্ত আমাদের যে প্রতিবেদন তুমি আমাদের পাঠিয়েছিলে, একটু প্রতিবেদনটা দেখে নিই, তারপর প্রশ্নে আসছি কয়েকটা। একদম। পূর্ব বর্ধমানের এক নামী চিকিৎসকের বাড়িতে রাতভর তল্লাশি চালালো সিবিআই। উদ্ধার প্রচুর নগদ টাকা, সোনা এবং হীরের গহনা। জানা যাচ্ছে কিডনি পাচার সংক্রান্ত মামলায় এই অভিযান সিবিআই এর। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রির 11টা নাগাদ সিবিআই এর 8 জনের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশালা এলাকায় চিকিৎসক তপন কুমার জানার বাসভবনে হানা দেয়। শহরের নামী চিকিৎসক তপন কুমার জানার বাসভবন, যার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা তার বাড়িতে রাতভর তল্লাশি চালায়। রবিবার সকাল পর্যন্ত এই অভিযান চলতে থাকে, যদিও তদন্তকারীদের তল্লাশির সময়ে সেই চিকিৎসক বাড়িতে ছিলেন না বলেই সূত্রের খবর। টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিছু হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে, হিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। নগদ ও গহনার পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই এর দল। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাতভর চলে অভিযান। সূত্র মারফত জানা গিয়েছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক, আর সেজন্যই তার বাসভবনে তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো দেখালাম প্রতিবেদন, এবার বলো সেই বিষয়ের বর্তমান আপডেট কি রয়েছে। দেখো বিষয়টা হচ্ছে, আমরা আগে দেখিয়েছি গত শনিবার দিন রাত থেকে রাত্রি প্রায় 11টা নাগাদ থেকে শুরু করেছে সিবিআই এর 8 জন প্রতিনিধি। তারা বর্ধমানে আছেন হাতিশালা এলাকাতে, মিঠাপুকুর এলাকা হাতিশালা এলাকাতে। সেখানে তারা কিন্তু সারা রাত ধরে তারা তল্লাশি অভিযান চালায় পরদিন সকাল পর্যন্ত। যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এই চিকিৎসক, বর্ধমানে নামকরা চিকিৎসক, ইনি কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এটা কিন্তু সূত্র মারফত খবর। এবং তার বাড়িতে সারা রাত তল্লাশি চালানোর পরে, যদিও ডাক্তারবাবুকে সিবিআই পায়নি, তার আগে ডাক্তারবাবু মানে ঘরে ছিলেন না, তার আগে থেকেই বাইরে আছেন। ঘরে ছিলেন তার স্ত্রী এবং কাজের লোক।
সেখানটা সারা রাত তল্লাশি চালানোর পর থেকে বাড়িতে নগদ 24 লক্ষ টাকা এবং হিরে সোনা গয়না সহ একাধিক নামি দামি জিনিসপত্র পাওয়া যায় এবং হার্ড ডিস্কও কিন্তু উদ্ধার করেছে সিবিআই। এগুলো কিন্তু প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা সিবিআই সিজ করেছে এবং নিয়ে যায়। এখনো পর্যন্ত সিবিআই এই ডাক্তারের খোঁজ চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে কিছু পাওয়া যায়নি বলে সূত্র মারফত খবর। কিন্তু বিষয় হচ্ছে যে যেখানে সিবিআই একটি কোন ক্রাইমকে ধরতে গেলে সঙ্গে সঙ্গে পায়, এখানে এত দেরি হচ্ছে এখনো পর্যন্ত পাচ্ছে না কেন? এটা কিন্তু প্রশ্ন করছে সাধারণ মানুষ, এটা প্রশ্ন করছে স্থানীয়রা। কিন্তু ওখানে আজকে গিয়েও দেখা গেল যে একটু নিস্তব্ধ হয়ে আছে, পাড়ার লোকেরা কোনো মুখ খুলতে চাইছেন না, তারা কিছু বলতে চাইছেন না। বাড়ির লোক কিভাবে চিনতেন? প্রতিবেশীদের সঙ্গে আলাপ আলোচনা বা তার কি রকম ইন্টারঅ্যাক্ট ছিল? না, সেরকম ভাবে খুব একটা ছিল না, তবে বাড়ির পাশে থাকতে হয়, থাকাকালীন যেরকম লোকের সঙ্গে কথা হতো সেরকমই। এছাড়া কিন্তু ডাক্তারবাবু এখানে থাকতো না নাকি খুব কম, কলকাতাতে নাকি বেশি থাকতেন বলে সূত্র মারফত জানা গেছে। কিন্তু যেহেতু এখানে থাকতেন না এবং যেহেতু একজন নামে ডাক্তার, তাই সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা খুব কম হতো বলে স্থানীয়দের দাবি। তারা স্থানীয় যেটা জানিয়েছে যে আমাদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলতো না, সকালে আসতো তো রাতে ঢুকতো, বা কোনো কোনো এখানে থাকতো না, সেই কারণে খুব একটা কথাবার্তা হতো না। কিন্তু বর্ধমান জেলার মধ্যে তিনি খুব একটা নামী ডাক্তার। আচ্ছা, মানে এই ঘটনায় তার এলাকায় কিন্তু বেশ চাঞ্চল্য একটা ছড়িয়েছে, আমরা দেখেওছি। একদম। তো মানে তদন্তকারী অফিসাররা এই সম্পর্কে কোনো পদক্ষেপ আমাদের দিচ্ছেন না বা কি আপডেট সেটাও কিন্তু ওনারা কিন্তু মুখ খুলতে রাজি নন, তুমি যেমনটা জানালে। একদমই না, আমরা বারবার তাকে প্রশ্ন করেছিলাম, যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন তারা কিন্তু বলেছিল যে এই বিষয়ে কিছু বলা যাবে না, তদন্তের স্বার্থে এগুলো তারা গোপন রাখছে বলে দাবি করেছে। একেবারে আমরা দেখবো এই তদন্ত চলতে থাকুক, এর পরবর্তী আপডেট কি হয়। দেখো একই জেলায় মানে কিছু চিকিৎসকের এত সাফল্য যে সত্যি প্রশংসনীয়, আর এক চিকিৎসকের ক্ষেত্রে এই ধরনের একটা মানে কালিমা যাকে বলে, তো সত্যি একটা চাঞ্চল্যকর ঘটনা তোমার জেলাতে। মানে একই মানে চিকিৎসকের দু প্রান্তে দু রকমের একটা পাশাপাশি, একদমই পাশাপাশি হাসপাতালের ঠিক পিছনে গলিতেই এই ঘটনা ঘটেছে। আচ্ছা আচ্ছা, একেবারেই তুমি এই সমস্ত খবরের আপডেট আবারও আমাদের পাঠাতে থাকো, আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাবো। পূর্ব বর্ধমান থেকে ছিল আমাদের প্রতিনিধি সঞ্জিত কুড়ি, অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জিত। দেখো যেমনটা জানালো সঞ্জিত, একই জেলায় দুই ধরনের বিরল ঘটনা, একটাতে তো বড় সাফল্য, তোমাকে তো বলছিলাম বললাম আগে যে দেখিয়ে নি প্রতিবেদন, তারপরে কথায় আসছি। একটা বড় দেখতে পাচ্ছি ডাক্তারের এমন এক দেবরূপ, অন্যদিকে আবার সেই একই ডাক্তারের মানে চিকিৎসক, একেবারেই মানে চিকিৎসক কিন্তু কোথাও তিনি দেবতা, কোথাও তিনি একেবারে কি বলা যেতে পারে। তো এই ধরনের দেখো এই যে সিবিআই হানা, তারপরে যে এত কয়েক লক্ষ টাকা উদ্ধার, গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন, তো এই বিষয় সম্পর্কে আর কোনো কিছু আমরা আপডেট সেভাবে পাচ্ছি না। তার কারণ তদন্তের সাপেক্ষে তদন্তকারীরা কিন্তু মুখ খুলতে রাজি নন। ওনারা বলছেন আমরা আরো তদন্ত চালিয়ে যাব, এবং এই যে একটা পাচার চক্র, কিডনি পাচারের যে একটা বিশাল বড় র্যাকেট রাজ্য জুড়ে সর্বোপরি দেশ জুড়ে চলছে, তার কোথাও গিয়ে আমার মনে হয় শেষ হওয়া উচিত। এবং অবশ্যই পরবর্তী আপডেট কি থাকবে তার প্রতি তো নজর রাখবো। দেখো সামনেই নির্বাচন আসছে, তার আগে তুমি জানো যে মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত জেলা পরিষদের যে সমস্ত সভাপতিরা রয়েছেন তাদের নাম ঠিক করে দিয়েছেন। একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে বীরভূম জেলা। সেখানে কিন্তু জেলা সভাপতির পদটি তিনি রাখেননি, 7 জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন জেলার সংগঠন দেখাশোনা করার জন্য। ঠিক আছে, এবার পদ থেকে সরার পর অনুব্রত মণ্ডলের প্রথম মেগা মিছিল যাকে বলে, আগে দেখাই প্রতিবেদন তারপর আসছি সে কথায়। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সোমবার বোলপুর শহরে আয়োজিত হলো একটি বিশাল মিছিল। আর মমতা ব্যানার্জির মিছিল, এ সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জি। আমাদের যে জেলাতে বলুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি, আর আমার লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ভালো থাকুক, সুস্থ থাকুক। একচুয়াল স্পিরিটে কালকে লোক বেশি হবে। অনুব্রত মণ্ডল মিছিল শেষে বক্তব্য, এই মিছিল শুধু শক্তি প্রদর্শনের নয়, এটি আগামী নির্বাচনের প্রস্তুতির সূচনা। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে ফিরবে বীরভূমে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। 26-এ নির্বাচনও বীরভূম জেলায় 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, সেটা আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করতে চাইছি। এবং আমরা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো,
এদিন অনুব্রত মণ্ডল আরও জানান, এই ধারাবাহিক মিছিল মঙ্গলবার সিউড়িতে আয়োজিত হবে এবং আগামী 27 মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এটি চলবে। দলের একাধিক নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জেলা নেতৃত্বের দাবি, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের সঙ্গে সরাসরি জনসংযোগ তৈরির একটি কৌশল, যার মাধ্যমে আগামী নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করা সহজ হবে বলেই তারা মনে করছেন। তবে এই মিছিলের মাধ্যমে একটাই বার্তা স্পষ্ট, আগামী 26 বিধানসভা ভোটের প্রচার শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় তৃণমূলের এই রণকৌশল আগামী দিনে কতটা সফল হয়, আর এই অভ্যন্তরীণ মতপার্থক্য দলের উপর কেমন প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো, বীরভূম জেলাতে তৃণমূলের এই যে অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, যে অনুব্রত দল, কাজল শেখের দল, সেটা নিয়ে তো আমরা জানি রাজ্য রাজনীতিতে এর চর্চা কিন্তু চরমে। তারপর যখন নতুন করে সভাপতির পদ ঠিক হলো এবং বীরভূম থেকে সভাপতির পদ উঠে গেল, 7 সদস্যের কমিটি তৈরি হলো সংগঠন দেখাশোনা করার জন্য, তারপর অনুব্রত মণ্ডলের এই মেগা মিছিল, যদিও সৌজন্যের স্বার্থে হয়তো প্রত্যেকেই, কাজল শেখেরও বাইট আমরা শোনালাম, তো উনিও বললেন যে এটা কিন্তু একটা জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু জনসংযোগ। তাহলে আমরা বলতেই পারি যে 26-এর যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু একদম কোমর বেঁধে প্রায় আদা জল খেয়ে পড়ে গেছে বলতেই হবে বীরভূমের তৃণমূলরা। তো সেই জায়গায় গিয়ে বলা হচ্ছে যে এই যে রণকৌশল, এই যে তাদের রণকৌশল, মেগা মিছিল 3 দিন ধরে চলছে, মেগা মিছিল গোটা বীরভূম শহর জুড়ে, বীরভূম, রামপুরহাট, বোলপুর, আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা দিন, এবং অসংখ্য মানুষ তুমি দেখলে যে হুট খোলা জিবে কিন্তু অনুব্রত মণ্ডল ঘুরছেন এবং সেখান থেকে বক্তৃতা দিচ্ছেন। এখন কিন্তু আর মঞ্চ বা মঞ্চে উঠে জনসংযোগ নয়, একেবারে মানুষের কাছে পৌঁছে গিয়ে জনসংযোগ। এটা আমরা আগেও দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার করেছেন, তুমি জেনে থাকবে, সেই সময় কিন্তু আমরা দেখেছি উনি কিন্তু কাছাকাছি গিয়ে একদম মানুষের সঙ্গে মিশে প্রায় নিজের জনসংযোগ, নিজের দলের জনসংযোগ একেবারেই। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার তাকে অনুসরণ করে বা তার যে মানে মত, তার মতকে, সেই মতকে অনুসরণ করে কিন্তু এই অনুব্রত মণ্ডল নেমে পড়েছে নিজের নির্বাচনী প্রচারে বলা যেতে পারে। দেখো, আজকে হাতে সময় একেবারেই খুব কম রয়েছে। দেখো, আসন্ন নির্বাচন নিয়ে রাজ্যে তো চলছেই, রাজ্যে তো একটা রাজনৈতিক তরজা চলছেই, শাসক বিরোধী তরজা চলতেই থাকবে, কিন্তু অবশ্যই আমাদের বীরভূমের উপর বাড়তি নজর থাকবে, গুরুত্বপূর্ণ নজর থাকবে। সেটা এই কারণের জন্যই যে বীরভূমে কিন্তু আমরা জানি একটা গুরুত্বপূর্ণ দল, এবং তুমি জানো অনুব্রত মণ্ডল অনেক দিন একেবারে স্পটলাইটের বাইরে ছিলেন, জেলে ছিলেন, তারপরে তার ফিরে আসা এবং সরাসরি একেবারে দলের নির্বাচনী জনসংযোগে নেমে পড়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সমস্ত খবরের দিকে অবশ্যই নজর রাখবো এবং এই সমস্ত আলোচনা নিয়ে আবারও ফিরবো এক্সপ্রেস অনলাইনে। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।